19 উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না, বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই, কারণ আছে। কারণটা কি আসেন শুনি। এক নম্বর কারণ, উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত উজ্জ্বল মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান। এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল। তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে। দুই নাম্বার, উনি নতুন তরুণ প্রজন্মের নেতা, বয়স কম, বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ। উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন, উনার জুনিয়র যারা, উনার সিনিয়র যারা। উনি একজন উঁচু মানের সংগঠক, প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন। আর একটা জিনিস দেখবেন যে নির্বাসন রাজনৈতিক নিপীড়নকে শার্প করে, তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন। আরো বলা যায়, উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন, ওনার দলের বুড়াগুলো সেটা নিতে পারেন না। তো যাই হোক, ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে? সম্ভবত না, দুঃখজনক ভাবে না। এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে। কেন না? প্রথম কারণ, ওনার দল বেপরোয়া হয়ে উঠছে। দৃশ্যত দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না। 5ই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, যা আগে আওয়ামী লীগ করতো। 61 জনের মধ্যে 7 জন আওয়ামী লীগ, 7 জন অরাজনৈতিক মানুষ, 1 জন জামাত এবং 46 জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক। এখনো তারা ক্ষমতায় যায়নি। মানুষের মনে তাহলে প্রশ্ন, ক্ষমতায় গেলে কি করবে? এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে? তা সে বয়ান কই? বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে, এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে। খুব স্পষ্টভাবে বলছে। 71 নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে, সেটাই এখন বিএনপির ন্যারেটিভ। সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই 72-এর সংবিধান, সেই ধর্মনিরপেক্ষতা, সেই অসাম্প্রদায়িকতা, সেই ইন্ডিয়ান ন্যারেটিভ, সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপির ন্যারেটিভ। সে কিভাবে ভারতকে ঠেকাবে? হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে, সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি। হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন, মনে হইতেছে সে একটা উপনিবেশ হারাইছে। হাসিনা তার দোসরদের তো আশ্রয় দিলই, তার মিডিয়া উন্মাদ হয়ে গেল। রাজনীতিবিদরা স্পষ্ট বলে দিছে যে ইউনূস সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। অতর্কিত বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে। আন্তর্জাতিকভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। হালার নিজের দেশেই সবচেয়ে ঘৃণ্য ধর্মীয় সহিংসতা হয়, জেনোসাইড হয়েছে কয়বার, বাবরি মসজিদ ভাঙার টাইমে, গুজরাটে হয়েছে গণহত্যা, মণিপুরে হইতেছে, দিল্লিতে ট্রাম্প যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হইতেছে মুসলমানের উপর। বছরের পর বছর কাশ্মীরে চালাইছে জেনোসাইড। এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালাইছে। বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাবলম্বীদেরকে মাইরে আসতেছে আমেরিকার রিপোর্টে আসছে ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অব্যাহত হামলার বিষয়। আর সেই কিনা সারাক্ষণ আমাদের সরকারকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন। সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না। সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী লীগ বসে আছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতে পশ্চিমে, যে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হচ্ছে, তাই না? একমাত্র হাসিনাই পারে এই উগ্রপন্থার উত্থান ঠেকাইতে। হাসিনা একটু স্বৈরাচার, ঠিক আছে, কিন্তু ও তো উগ্রপন্থার উত্থান ঠেকায়। খালেদা 60 জেলায় একসাথে বোমা বিস্ফোরণ, বাংলা ভাইয়ের উত্থান, 10টা অস্ত্র মামলা, সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে। সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা, জঙ্গি হামলার নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করে টিকেছিল। অসংখ্য আলেমের জীবন গেছে, জেলে পড়ছে অসংখ্য আলেম, এখনো পড়তেছে। হাসিনা ভারতের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে চলে যাবে। হাসিনাকে দরকার, কারণ সে উগ্রপন্থীদের পিটাইতে পারে, তার সক্ষমতা আছে। মসজিদের মধ্যে ঢুকা মুসল্লি পিটান। এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় 1/11 ঘটায়। এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে। আমি মনে করাই দিলাম, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনে না রাখি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে না রাখি। তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা। যেই দলই ক্ষমতায় আসুক, যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক, তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা, প্রফেসর ইউনূসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না? পারেনি, পারবেও না। প্রফেসর ইউনূসের বিশাল ইমেজ, তার নেটওয়ার্ক, তার মেধা, বুদ্ধিমত্তা, তার সৃষ্টিশীলতা, পৃথিবীব্যাপী তার সম্মান, তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানি রুখে দিতে সক্ষমতা দিচ্ছে। ওনার মতো লিডারশিপ
আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে। প্রফেসর ইউনূস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার। এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোতে যাওয়ার আগে, তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবেন। খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের এমন কোনো আলেম নাই যিনি প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ নিয়ে সমালোচনা করেন নাই, সুদ নেওয়ার সমালোচনা করেন নাই। কিন্তু এখন সবাই প্রফেসর ইউনূসকে সাপোর্ট করতেছে, যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে। আমি আর একটা উদাহরণ দিই। 80-র দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, নারী নেতৃত্ব হারাম এই বইলা। আমার বয়সীরা মনে করতে পারবেন, তাই না? সেই ইসলামপন্থীদের খালেদা জিয়াকে তাদের নেতা মাইনে নিতে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয় কে জানেন? শেখ মুজিব না, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড না। 1976 সালে জিয়াউর রহমান 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিকদের জনসভায় মারাত্মক মাইর দিয়েছিলেন তিনি। টাঙ্গাইলেও ইসলামিকদের মাইর দিয়েছিলেন তিনি, জিয়াউর রহমান। সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে? এর ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল। শুধু ইসলামপন্থী না, বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল। তারা দেখতে চায় তার ঈমান আকীদা রক্ষার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে রক্ষার জন্য কে সবচেয়ে বেশি কার্যকরী, জ্ঞান দিয়া, তার আক্কেল দিয়া। তাই হাসিনা কওমি জননী উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর্পান নাই, উপাধি পাইছেন। এইটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে? আমারে বামেরা একটা থিওরি নিছে আর কি, আমার নাম যেহেতু হিন্দু, পিনাকি ভট্টাচার্য, তাই পিনাকি রয়ের এজেন্ট, এই কথা বইলা পিনাকিকে ডিসক্রেডিট করার কৌশল নিছে, কাজে লাগছে, লাগেনি, লাগবেও না। এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা। কেন পারবে না? মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে, এটা কোন জিনিসটা দেখে বুঝবেন? এইটা আপনি দেখবেন ওয়াজের মাঠে। ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস। বাঙ্গু সুশীল এলিটেরা যে যাই বলুক, আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত, আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ, আপনি জয় বাংলা, আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে। এখন ওয়াজের মাঠে প্রফেসর ইউনূসের জয় জয়কার। আপনারা জানেন, আমি আর দেখেন, বয়স হয়েছে, আমরা চাই উনি আমাদের আয়ু নিয়ে আরো অনেকদিন দেশের সেবা করেন, কিন্তু সবকিছুরই তো একটা লিমিট আছে। ওনার উত্তরসূরি আমাদের একজন খুঁজে বের করতে হবে। কি হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে, পিনাকি দাদা কার নাম কয়, কার নাম কয়। হ্যাঁ, ক্রিকেটের লাস্ট ওভারে 6 রান দরকার, এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করে অপেক্ষা করে তুমুল উত্তেজনায়। আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে, কে কার কথা বলে পিনাকি দাদা। আমরা হাসিনা হটাইছি। কেন হটাইছি? কারণ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিল। সে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছিল, সে আয়নাঘর বানায় গুম খুনের একটা রাষ্ট্র বানাইছিল, লুটপাট এবং পাচার করছিল ডলার, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল, নাগরিক ভোট দিতে পারেনি। এসবই আপনারা জানেন, এগুলো নতুন কিছু না। কিন্তু আবার বলতে হচ্ছে, কারণ আমাদের মনে হচ্ছে অনেকেরই এই ইতিহাস 7 মাসেই বিস্তৃত হয়ে গেছেন। এর কোনোটাই হওয়ার কথা ছিল না, কারণ রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান থাকে সেইটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছিল। আন্তর্জাতিক মহলে